সিলেটের কথা জানতে চাইবো যে মানবতাবিরোধী অপরাধে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর রায় ঘোষণার পর, ফাঁসির রায় ঘোষণার পরপরই সিলেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা। এর পর সিলেটের অবস্থা এখন কি, জনাব আল আজাদ? সিলেটে আজকে একটা আশঙ্কা ছিল বা আতঙ্কে ছিলেন মানুষ যে রায় ঘোষণার পর, মীর কাসেম আলীর রায় ঘোষণার পর তো সিলেটে বড় ধরনের কিছু ঘটতে পারে, কিন্তু আসলে তেমন কিছু ঘটেনি। বিকেল 3টার দিকে জামাত শিবির মহানগরীর মীরাবাজার এলাকায় কিছু ভাঙচুর করেছে। এছাড়া দরগাগেট এলাকায়, যেটা আম্বরখানা দরগাগেট এলাকায়, ওইখানে তারা কিছু একটা ঝটিকা মিছিলও করেছে, ককটেলও ফাটিয়েছে। এছাড়া সকালে মহানগরীর খাসদবির, মদিনা মার্কেট এবং নয়া সড়ক এলাকায় তারা ঝটিকা মিছিল করেছে, রাস্তা অবরোধের চেষ্টা করেছিল, ককটেলও ফাটিয়েছে, পুলিশকে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে, পুলিশের ধাওয়াকে পালিয়ে যায়। তবে সিলেটে আমরা একটা আজকে যে বিষয়টা বিশেষভাবে আমাদেরকে আকৃষ্ট করে যাওয়া মহানগরবাসী দেখেছেন, সেটা হচ্ছে রায় ঘোষণার পর সিলেট কিন্তু উৎসবের নগরীতে পরিণত হয়ে যায়। সিলেট মহানগরী যে প্রাণকেন্দ্র বলে চিহ্নিত কোর্ট পয়েন্ট, যে কোর্ট পয়েন্টে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চলে থাকে, সেই কোর্ট পয়েন্টে কিন্তু রায় ঘোষণার পরপরই সর্বস্তরের মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীরা উল্লাস করেছেন। তারা বিভিন্ন মহানগর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সেই জায়গায় প্রথমে জড়ো হন, পরে সেখান থেকে একটি বড় আনন্দ মিছিল করেছেন। আলাদা জনাব আহসান হাবিব অপু, আপনাদের অনেক ধন্যবাদ। এবার রাজধানীতে হরতাল পরিস্থিতির খবর জানবো শিমুল বাশারের কাছ থেকে, যিনি আছেন এখন। শিমুল, আপনি রাজধানীর হরতালের পরিস্থিতি সর্বশেষ আমাকে একটু জানান। আপনি কোথায় আছেন সেটা একটু বলে নিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বিজয় সরণি, অর্থাৎ রাজধানীর একটি গুরুত্বপূর্ণ মোড় এটি। এখান থেকে মহাখালী এয়ারপোর্ট থেকে শুরু করে ফার্মগেট, মিরপুর, গোটা এলাকার লিঙ্ক রয়েছে এই রাস্তাটিতে, এবং এই রাস্তাটিতে কিন্তু সকাল থেকেই যানবাহন চলছে। আপনি জানেন যে আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার পর রায় প্রত্যাখ্যান করে জামায়াত ইসলামী 2 দফা হরতাল কল করে, অর্থাৎ 3 দিনের, এবং আজকে দ্বিতীয় দফার প্রায় 12 ঘন্টা হতে চলল। এবং এই 12 ঘন্টায় সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরাখবর আমাদের কাছে নেই। তবে গতকাল রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে একটি নির্মাণাধীন ভবন থেকে একজনকে গ্রেপ্তার করেছে, যার হাতে 9টি পেট্রোল বোমা এবং কয়েকটি ককটেল ছিল তাদের হাতে। এবং তার খবরাখবর তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে ঢাকার পাশেই বসিলা ব্রিজের এলাকা থেকে প্রায় 47টি ককটেল বোমা উদ্ধার করে, এবং তার কাছে অনেক গান পাউডারও ছিল। এবং সে অনুযায়ী একজন এই মুহূর্তে শেরেবাংলা নগরে র্যাব 2-তে গ্রেপ্তার আছে। এবং র্যাবের যারা যিনি সিইও, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ককটেল বোমা এবং হাত বোমা তারা এই হরতালকে সফল করার জন্য বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কলাপে লিপ্ত হবার জন্য এগুলো তারা প্রস্তুতি নিচ্ছিল, এবং তাদেরকে আটক করার প্রচেষ্টা চলছে। এর বাইরে ঢাকা অর্থাৎ রাজধানীর কোথাও হরতালের সমর্থনে কোনো পিকেটার, কোনো মিছিল আমরা করতে দেখিনি। শিমুল বাশার, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিক একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত 25 অক্টোবর হরকাতুল জিহাদের গ্রেপ্তার হওয়া 4 জনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, জঙ্গি অপারেশনের কৌশলগত প্রশিক্ষণ নিতে গ্রেপ্তার আব্দুল্লাহ ও রিদওয়ান পাকিস্তান এবং আফগানিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর শফিকুল ইসলাম হুজির বোমা বিশেষজ্ঞ দলে কাজ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এদিকে রাজধানীর হাজারীবাগ থেকে 56টি ককটেল ও 8টি হাত বোমা বিস্ফোরক সহ একজনকে আটক করেছে র্যাব। এছাড়া আটক মানিকের দেওয়া তথ্য অনুযায়ী বসিলা ব্রিজের কাছে এক বাড়িতে অভিযান চালিয়ে 47টি ককটেল ও অন্যান্য বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব 2। সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, গত রাত 12টায় গোপন খবরের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর নিউরো সায়েন্স মেডিকেলের সামনে থেকে মানিক নামে একজনকে আটক করা হয়। আটক এই ব্যক্তি হরতালের সময় রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক তৈরির জন্য বিস্ফোরক ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে র্যাব। এই বিষয়ে সরাসরি কথা বলছি ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে। জনাব মনিরুল ইসলাম, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর নেতাকর্মীরা ধরা পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, একটু বেশি যেন পড়ছে, বিশেষ কোনো অভিযান চলছে কিনা, নাকি নিয়মিত অভিযানেই জঙ্গিরা এবং অস্ত্রশস্ত্র ধরা পড়ছে? জনাব মনিরুল ইসলাম।
জি, ধন্যবাদ। আসলে নিয়মিত অভিযানেরই অংশ এটি, তবে বর্তমান বৈশ্বিক যে প্রেক্ষাপট, অর্থাৎ ইরাক, সিরিয়া, নাইজেরিয়া কিংবা সোমালিয়া, আফগানিস্তান, পাকিস্তানে যে জঙ্গি তৎপরতা চলছে তার দ্বারা অনুপ্রাণিত, পাশাপাশি কিছুদিন আগে আমরা সকলেই অবগত আছি জাওহারির যে ভিডিও বার্তা, এই দুটোর মাধ্যমে একদিকে বৈশ্বিক প্রেক্ষাপট আর একদিকে এই ভিডিও বার্তার আহ্বান, এই দুটোর কারণেই জঙ্গিদের ভিতরে যারা নিষ্ক্রিয় ছিল এতদিন কিংবা একেবারেই স্বাভাবিক জীবনে ফেরত গিয়েছিল তাদের কেউ কেউ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তো এটি আমরা যেহেতু জঙ্গি সংগঠনগুলোর নেটওয়ার্ক ভেঙে দিয়েছিলাম এবং তথাপি যেহেতু একেবারে বিলুপ্ত করা যায়নি, ফলে তাদের উপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল এবং এখন এই পর্যায়ে এসে তারা সংগঠিত হওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছে, তো সেই কারণেই তারা মূলত ধরা পড়ছে। তবে এই অভিযান এবং সর্বশেষ বর্ধমানের পরিস্থিতি, সেখানেও যেহেতু জঙ্গি কার্যক্রম চালানোর প্রস্তুতির সময় বোমা বিস্ফোরণে মারা গেছে, বোমা তৈরির সময়, এবং আরো কিছু ধরা পড়ছে এবং ওখান থেকেও কিছু চাঞ্চল্যকর তথ্য যেটা মিডিয়াতেও আসছে, আমাদের কাছেও বিভিন্নভাবে এসছে। তো সেই কারণে বাংলাদেশে এরা প্রস্তুতি নিতে পারে, এই তথ্যটি বা এই ধরনের ইন্টেলিজেন্স হাতে নিয়েই কিন্তু আমরা আমাদের যে অভিযান সেগুলোকে বলা যায় যে কিছুটা জোরদার করেছি। জনাব মনিরুল ইসলাম, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে লোকজন ধরা পড়ছে ঠিকই, কিন্তু মানে একটি করে জামাতে ইসলামীর যারা মানবতা বিরোধী অপরাধী আছেন তাদের রায় হচ্ছে এবং রায় হওয়ার পরপরই আমরা হরতাল দেখছি একের পর এক। তো সেই ক্ষেত্রে জনজীবনের নিরাপত্তা কি কিছুটা হুমকির মুখে আছে বলে আপনি মনে করেন, নাকি এটির সাথে এটির কোনো যোগাযোগ নেই? এটি আসলে দুটোই ডিফারেন্ট, হয়তো বা ভিতরে কোনো যোগসাজশ থাকলেও থাকতে পারে এটির সাথে, অর্থাৎ এই যে হরতালের সাথে এবং জঙ্গি কার্যক্রম। তবে জঙ্গিদের যে হরতালের যে উদ্দেশ্য, অর্থাৎ একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটানো, নাশকতামূলক কর্মকাণ্ড, এবং জঙ্গিদের যে উদ্দেশ্য সেটিও কিন্তু নাশকতামূলক কর্মকাণ্ড। ফলে এই দিক থেকে তাদের হয়তো লক্ষ্যের দিক থেকে মিল রয়েছে, বাট বাস্তবে তাদের সাথে ওইভাবে, যেহেতু আমরা অভিযান চালাচ্ছি, হয়তো ধরাটা পড়ে যাচ্ছে এমন এক সময় যে যখন হরতাল চলছে বা একটা রায়ের, তবে এটার সাথে সরাসরি আসলে ওইভাবে সম্পর্ক আছে এরকম তথ্য আমাদের হাতে নেই। জনাব মনিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ, সিরিজের দ্বিতীয় টেস্টে খুলনায় কাল মুখোমুখি হচ্ছে দুই দল। এই টেস্ট জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা। শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। প্রথম টেস্ট ও টেস্ট 3 উইকেটে জিতে নেয় বাংলাদেশ। তবে ওই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। একজন ব্যাটসম্যান বেশি খেলানোর চিন্তা ভাবনাও করছেন তারা। খুলনার উইকেটও স্পিন সহায়ক হতে পারে। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে কথা বলতে খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি জনাব সাইফুল মজুমদার। জনাব সাইফুল মজুমদার, ঢাকায় আমরা যেরকম দেখেছি যে উইকেট ছিল আনইভেন বাউন্সে ভরা, অনেক টার্ন পেয়েছেন স্পিনাররা, খুলনার উইকেটের কি অবস্থা? খালেদ, খুলনার উইকেটটাও ঢাকার মতোই অলমোস্ট বাংলাদেশের সবগুলো উইকেটই আসলে স্পিন সহায়ক হয়ে থাকে। তো আজকে আমরা উইকেট বাহির থেকে যতটুকু দেখেছি, আমরা আসলে উইকেটের কাছাকাছি যেতে পারি না। তো বাহির থেকে দেখে যেটি মনে হয়েছে এটি স্পিন সহায়ক হবে। তবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যাপ্টেন মুশফিকুর রহিম যেটি জানিয়েছেন যে এই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে উইকেটটি হচ্ছে বাউন্স হবে, সেখানে টার্ন থাকবে, লো বাউন্স হবে, তবে ঢাকার মতো আনইভেন বাউন্স হবে না। পাশাপাশি জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্টন টেলর জানিয়েছেন উইকেটে কিছুটা গ্রাস আছে, সেটি হচ্ছে পেসারদের জন্য, তাদের যে পেসার আছে পেসারদের জন্য সহায়তা করতে পারে। তো আসলে দুই ক্যাপ্টেনের দুই মত আমরা দেখতে পেয়েছি। তবে আসলে অতীত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে শেখ আবু নাসের স্টেডিয়াম উইকেটে আসলে স্পিনটাই ভালো ধরবে, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে সফল হওয়ার সম্ভাবনাই বেশি। সাইফুল মজুমদার, টিমে বাংলাদেশের টিমে কি কোনো চেঞ্জ আসছে? তামিম ঠিক আছেন? তামিমকে আমরা সকাল থেকে দেখেছি যে তিনি কিন্তু নেটে প্রায় ঘন্টা খানেকের মতো ব্যাটিং প্র্যাকটিস করেছেন। গতকালও তিনি নেটে প্র্যাকটিস করেছেন। ক্যাপ্টেন সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন যেটি জানিয়েছেন যে তামিম ফিট এবং অবশ্যই তিনি ওপেন করবেন শামসুর রহমানের সাথে। একটি চেঞ্জ আসতে পারে কিংবা একাধিক চেঞ্জ আসতে পারে, সেটি নির্ভর করবে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে
টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর। সেক্ষেত্রে এনামুল হক ঢুকবেন এটি অবশ্যই নিশ্চিত করেছেন ক্যাপ্টেন মুশফিক। তিনি হয়তো মুশফিকের পর ব্যাটিং করতে পারেন। আর একটি চেঞ্জ হয়তো হতে পারে, আমরা পেসার আলমকে আমরা এই টেস্টে পাচ্ছি না, তার পরিবর্তে হয়তো রুবেল ঢুকতে পারেন। তবে সবকিছু নির্ভর করে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর। এনামুল যদি ঢুকেন তাহলে কি শুভাগতর জায়গায় ঢুকবেন? তাহলে এই বিষয়টা নির্ভর করবে সম্পূর্ণ টিম মিটিং এর উপর। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ এক পেসার নিয়ে খুলনা টেস্ট খেলবে, শুভাগত তার জায়গা থাকবেন, যদিও তিনি ঢাকা টেস্টে দুটি ইনিংসে ব্যর্থ হয়েছেন। তো যেটি হচ্ছে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর কথা বিবেচনা করে এনামুল হক ঢুকবেন, কিন্তু শুভাগত হোম জায়গায় থাকতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে একমাত্র পেসার শাহাদাত হোসেন খুলনা টেস্টে বোলিং করতে পারেন। সাইফুল মজুমদার, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।